আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আরো বড় সুসংবাদ আসছে বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে ইনশাল্লাহ। এরপর জানিয়ে দিব ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারের খণ্ডিত মরদেহ খুঁজতে জাল নিয়ে তল্লাশি চালাচ্ছে ভারতের সিআইডি। এদিকে এই পরিবারে জন্ম হওয়াটাই ভুল হয়েছে। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বে বড় ভাই আব্দুল কাদের মির্জাকে ইঙ্গিত করে তার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন বলেছেন, আমার মনে হয় এই পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে। আমি যদি এটা জানতাম তাহলে আমার মাকে বলতাম আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো। শুক্রবার রাতে কোম্পানীগঞ্জের বসুরহাটে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এসব কথা বলেন শাহাদাত হোসেন, উবাইদুল কাদেরের ছোট ভাই। জানিয়ে দিব ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এমপি আনারকে হত্যা করা হয় বলছেন বাংলাদেশ পুলিশের গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এদিকে বাংলাদেশে যেসব এলাকায় আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি শনিবার ২৫শে মে আরও শক্তি সঞ্চয় করে রাত ৯টায় ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড় হওয়ার পর এটি খুব দ্রুত ৪৮ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে উপকূলে। খুব বেশি সময় এটি আমাদের দেবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আঘাত করতে পারে, ফলে খুলনা, সুন্দরবন থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত সব উপকূলীয় জেলা এর আওতায় পড়বে। সুতরাং এখানে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং নোয়াখালী জেলা ঘূর্ণিঝড়ের আওতায় পড়বে। এবং সর্বশেষ জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যৎবাণী, সামনের মাসেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আগামী ১৮ জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন ভারতীয় এক জ্যোতিষী। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে জ্যোতিষী কুশল কুমার জানিয়েছেন, ২০২৪ সালে গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আরো বড় সুসংবাদ আসছে মান্না। সামনে আরো বড় সুসংবাদ আসছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে ইনশাল্লাহ। শনিবার ২৫শে মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মোটর চালকদের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। মান্না বলেন, এই সরকার সবখানে দুর্বল। ৫ বছর টিকে থাকার কোনো কারণ নেই। যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামতে পারি, সেদিন রাস্তায় নামবেন, ঠিকমতো নামবেন, সেদিন বিদায় ঘণ্টা বেঁচে যাবে এদের। মানুষের তৈরি এই রাস্তার দিকে তাকিয়ে আছে সর্বত্র, সমস্ত সব পেশার মানুষ জেগে আছে, জাগবে ইনশাল্লাহ। আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে সবাইকে আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন, এক সাদা চামড়া লোক তাকে প্রস্তাব দিয়েছেন ওই রাখাইনদের একটা অংশ আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে। আমার দেশের মাটিতে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়, এরকম কথা যেই বলুক, আমরা তার বিরুদ্ধে আছি। আমরা জানতে চাই তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে। এক সাদা চামড়া বললে তো হবে না। সাদা চামড়া তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদেরও, কানাডিয়ানদেরও, জাপানিদেরও। আর যদি কারো ধাবল কুষ্ঠ রোগ হয় তাহলে পুরোটাই সাদা। কোন সাদা চামড়া লোক, কোন সরকার, কোন দেশ আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না, কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব, আর আপনার দুঃখে বোধহয় সবার মন গলে যাবে। আরে আপনাকে বলবে না, আপনিই থাকেন, আমরা সেই বান্দা নই। জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিতে ১৩ বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমাল হোসেন পাইলট প্রমুখ।
এমপি আনারের খণ্ডিত দেহ খুঁজতে জাল দিয়ে তল্লাশি চালাচ্ছে সিআইডি। এমপি আনারুল আজিমের খণ্ডিত মরদেহ খুঁজতে আবারও তল্লাশি চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। কসাই জিয়াদ হাওলাদারের দেয়া তথ্য অনুযায়ী শনিবার 25 মে সঞ্চিপা গার্ডেনে জাল দিয়ে বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন তারা। সিআইডির আশঙ্কা, এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। আজিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বনগাঁও সীমান্ত থেকে বৃহস্পতিবার 23 মে গ্রেপ্তার করা হয় জিহাদকে। এরপর শুক্রবার আদালতের নির্দেশে জিহাদের হেফাজত পাওয়ার পর পশ্চিমবঙ্গ সিআইডির গোয়েন্দাদের জেরার খুনের পর ফ্ল্যাটেই দেহ টুকরো টুকরো করে লোপাটের লোমহর্ষক তথ্য স্বীকার করে সে। জিহাদকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী এমপি আনারুল আজিম আনারের দেহাবশেষ উদ্ধারের জন্য বৃহস্পতিবারই রাতে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙর ফুলেরহাট এলাকার ব্যাপক তল্লাশি চালায় সিআইডি। তবে মরদেহের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি। আজ আবারও তল্লাশিতে নেমেছে সিআইডি। কলকাতা খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ অন্তত 40 টুকরায় বিভক্ত করা হয়, পরে তা ফেলে দেওয়া হয়। খালসহ বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা, এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে কসাই খ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়। কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর আনারুলকে হত্যার পর কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। গত 12 মে কলকাতায় চিকিৎসা করাতে আসেন ঝিনাইদহের এমপি আনারুল আজিম। 13 মে রাতে তিনি নিউ টাউনের ফ্ল্যাটে খুন হন। ওই দিন নিখোঁজ থাকার পর তার হত্যা সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এই ঘটনার তদন্তভার যায় ভারতের সিআইডির হাতে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয় জিহাদ এবং সিয়াম নামের 2 ব্যক্তি। জিজ্ঞাসাবাদে সিয়াম আরও জানায়, মুম্বাই থেকে কলকাতা এসে কাজ শেষে পর বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যাওয়ার ইচ্ছা ছিল তার। পুলিশ জানায়, এমপি আনারুল আজিমের মস্তিষ্ক সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। হাড় মাংস পৃথক করে হলুদ মাখিয়ে এক একটি টুকরো এক এক জায়গায় জলাশয়ে ফেলা হয়েছে। উল্লেখ্য, আনারুল আজিম আনার 1968 সালে 3 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায়। পেশায় ব্যবসায়ী আনারুল আজিম আনার আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। ঝিনাইদহ 4 আসন থেকে 2014, 2018 এবং 2024 সালে পরপর 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। এই পরিবারের জন্ম হওয়াটাই ভুল হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বেও বড় ভাই আব্দুল কাদের মির্জাকে ইঙ্গিত করে তার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাদাত হোসেন বলেছেন, আমার মনে হয় এই পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে। আমি যদি এটা জানতাম তাহলে আমার মাকে বলতাম আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো। শুক্রবার রাতে কোম্পানীগঞ্জের বসুরহাটে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সাদাত হোসেন। সাদাত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তার আরেক ভাই আব্দুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বসুরহাট পৌরসভার মেয়র। এবার উপজেলা নির্বাচনে সাদাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম শরীফ চৌধুরী আনারস মার্কার পক্ষে ভোটের মাঠে নেমেছেন। আব্দুল কাদের মির্জা মাঠে নেমে গত 15 মে বসুরহাট পৌরসভার মিলনায়তনে তার পছন্দের চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরীর এক মতবিনিময় সভায় ছোট ভাই সাদাত হোসেনকে কুলাঙ্গার আখ্যা দিয়ে কাদের মির্জা বলেন সাদাত তার ভাই নয়। এ প্রসঙ্গে সাদাত হোসেন বলেন, আমি জন্ম থেকে তাদের সহযোগিতা করে আসছি, কিন্তু তারা আমাকে কখনোই সহযোগিতা করেনি। আমার মনে হয় এই পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে। আমি যদি এটা জানতাম তাহলে আমার মাকে বলতাম বিষ খাই আমাকে মেরে ফেলো। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এমপি আনারকে হত্যা করা হয় বলছেন ডিবি হারুন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়, কিন্তু জ্ঞান না ফেরায় তাকে হত্যা করে গুম করে হত্যাকারীরা। শনিবার 25 মে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এই সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপি আনারকে হত্যার পরিকল্পনা আগেও হয়েছে। নির্বাচনের আগে এবং জানুয়ারির মাঝামাঝি
কাছাকাছি দেশে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয় দফায় তাকে হত্যা করতে সক্ষম হয় হত্যাকারীরা। হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, স্পেসিফিক রিজন বলতে পারছি না, অনেক মোটিভ হতে পারে, পূর্বশত্রুতার জেরে হতে পারে, আর্থিক লেনদেন সংক্রান্ত হতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এসব বিষয়ে জানতে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে এসব প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যৎবাণী, সামনের মাসেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আগামী 18 জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন ভারতীয় এক জ্যোতিষী। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে জ্যোতিষী কুশল কুমার জানিয়েছেন 2024 সালে গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো পরিস্থিতি এখন দেখে অনেক জ্যোতিষী আরও একটি যুদ্ধ হওয়া বাকি আছে বলে মত প্রকাশ করেছেন, কিন্তু সেই যুদ্ধ কবে শুরু হবে তা এর আগে কেউ বলেনি। জ্যোতিষী কুশল কুমার তার ভবিষ্যৎবাণীতে বলেছেন, আগামী কিছুদিনের মধ্যেই কয়েকটি দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যে সেখানে শাসন ক্ষমতায় থাকা দলগুলো তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হবে। সেক্ষেত্রে অনেক রাষ্ট্রনেতাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হবেন। কুশল কুমার এই ভবিষ্যৎবাণী নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুযায়ী তিনি একজন বৈদিক জ্যোতির্বিদ। তিনি ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে গ্রহের অবস্থান দেখানো চার্ট ব্যবহার করেন।